আসসালামু আলাইকুম। আজকে আমরা তাপগতিবিদ্যা 2 নম্বর এপিসোড অর্থাৎ থার্মোডাইনামিক্সের 2 নম্বর এপিসোড নিয়ে কথা বলবো। আর আমাদের আজকে 2 নম্বর এপিসোডে সকল প্রকার ডিসকাশন হবে শুধুমাত্র তাপ এবং তাপমাত্রা নিয়ে। কী নিয়ে বলো তো? তাপ এবং তাপমাত্রা। আমি ইনশাআল্লাহ আজকের এই এপিসোডটাতে চেষ্টা করব তোমাদের একদম ফিজিক্সের বাস্তবিক ফিলিংস দিয়ে ফিজিক্সটাকে বোঝানো, অর্থাৎ ফিজিক্সের যে আমাদের তাপমাত্রা এবং তাপ আছে বাস্তবিক ফিলিংস দিয়ে কীভাবে বোঝানো যায় আমি খুব বেশি ট্রাই করব যে তোমরা বাস্তবিক ফিলিংস দিয়ে তাপমাত্রা কী এবং তাপটা কী খুব ভালোভাবে গেস করতে পারো। ওকে, তো এখন তোমরা সকলেই মনে হয় তোমরা জানো যে তাপটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি, তাপটা হচ্ছে এক প্রকার শক্তি। আর টেম্পারেচারটা কি, যে টেম্পারেচার বা তাপমাত্রা হচ্ছে একটা বস্তু তাপীয় অবস্থা। কেমন অবস্থা বলো তো? তাপীয় অবস্থা। আসলে তাপমাত্রা ডিপেন্ড করে যে একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শে আসলে কোন বস্তুটা তাপ দিবে আর কোন বস্তুটা তাপ হারাবে। এটা তো তোমরা সকলেই জানো, ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের একটু খেয়াল করে দেখো, আমরা বলতেছি হিট বলতে আমাদের কি বলতো? তাপ। আর এখানে টেম্পারেচার বলতে আমরা বলতেছি কি বলতো? তাপমাত্রা, মানে তাপমাত্রা। ওকে, তো এখন তাপটা কি তোমাকে একটু বলে রাখি আমি, তুমি জানো কি না আমি জানি না। আমাদের যে শক্তি ট্রান্সফর্ম হয়, শক্তি রূপান্তর হয়, সেই শক্তি রূপান্তর হওয়ার প্রসেস হচ্ছে আমাদের দুইটা। তাহলে শক্তি রূপান্তর হওয়ার প্রসেস কটা বলো তো? দুইটা। তখন আমি লিখতেই পারি যে আমাদের ওয়ে টু ট্রান্সফর্ম ওকে, ওয়ে টু ট্রান্সফর্ম এনার্জি। ওকে, এনার্জি আমাদের যে শক্তি রূপান্তর হবে, অর্থাৎ শক্তি রূপান্তর হওয়ার আমাদের প্রসেস করা বা ধাপ করা বলতো কয়টা ধাপে আমাদের শক্তি রূপান্তর হতে পারে? দুইটা। কয়টা বলতো? দুইটা। আমাদের ওয়ে শক্তি রূপান্তরের জন্য আমাদের পথ, ওয়ে টু ট্রান্সফর্ম এনার্জি, শক্তি রূপান্তর হওয়ার জন্য আমাদের পথ হচ্ছে দুইটা। একটাকে বলি আমরা মেকানিক্যাল ওয়ে, ওকে, মেকানিক্যাল ওয়ে। আর একটাকে আমরা বলি নন মেকানিক্যাল ওয়ে। কী ওয়ে বলো তো? নন মেকানিক্যাল ওয়ে। ওকে, মেকানিক্যাল ওয়ে। ওকে, তো এখন মেকানিক্যাল ওয়েটা কি, নন মেকানিক্যাল ওয়েটা কি তোমাকে বুঝতে হবে। যদি শক্তি রূপান্তরের ক্ষেত্রে আমাদের ফোর্স অথবা বল প্রত্যক্ষভাবে উপস্থিত থাকে, সেক্ষেত্রে আমরা ওই রূপান্তরটাকে বলবো মেকানিক্যাল ট্রান্সফর্ম। কি ট্রান্সফর্ম? মেকানিক্যাল। কার ট্রান্সফর্ম? এনার্জি ট্রান্সফর্ম। ঠিক একইভাবে আমাদের যদি শক্তির ট্রান্সফর্মের ক্ষেত্রে আমাদের যদি প্রত্যক্ষভাবে বল উপস্থিত না থাকে, ফোর্স উপস্থিত না থাকে, সেক্ষেত্রে আমরা ওই ওয়েটাকে বলবো বা ওই প্রসেসটাকে বলবো নন মেকানিক্যাল ওয়ে। কি মেকানিক্যাল ওয়ে বলো তো? নন মেকানিক্যাল ওয়ে। তো আমরা মনে হয় এখান থেকে এতটুকু কথা বলতেই পারি যে শক্তি রূপান্তর হওয়ার প্রসেস আমাদের দুইটা, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে নন মেকানিক্যাল। মেকানিক্যাল ওয়ে কোনটা? যেখানে প্রত্যক্ষভাবে বল উপস্থিত থাকবে, যে প্রসেসের বেলায় প্রত্যক্ষভাবে বল উপস্থিত থাকবে। আর নন মেকানিক্যাল হচ্ছে যেখানে আমাদের প্রত্যক্ষভাবে কি উপস্থিত থাকবে না বলো তো? বল উপস্থিত থাকবে না। তার মানে আমাদের এখানে বল উপস্থিত থাকবে আর এখানে বল উপস্থিত থাকবে না। তাহলে তুমি একটা উদাহরণ দাও তো, মেকানিক্যাল ওয়েতে যে শক্তি ট্রান্সফর্ম হবে এইটার একটা উদাহরণ দাও তো। তোমার সামনে মানে হর হামেশা একটা উদাহরণ আছে, খেয়াল করে দেখো তো। আমরা বলতে পারি না ওয়ার্ক, আমরা কি বলতে পারি? ওয়ার্ক। তাহলে আমরা জানি না ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তার মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টকে যদি আমি এস বলি, এই তো ডিসপ্লেসমেন্ট। ব্যাপারটা আমরা বুঝতে পারছো। কাজটা কি জানো? আমাদের এখানে কাজটা হচ্ছে এক প্রকার ওয়ে। কিসের জন্য ওয়ে? এনার্জি ট্রান্সফর্ম হওয়ার জন্য। এবং এই যে কাজটা যে ওয়ে একটা, এটা কেমন ওয়ে বলো তো? এই কাজটা হবে অবশ্যই মেকানিক্যাল ওয়ে। কেন? যে ভাইয়া এই কাজটা হচ্ছে আমাদের একটা ওয়ে টু ট্রান্সফর্ম এনার্জি, তার মানে এনার্জি ট্রান্সফর্ম হওয়ার জন্য আমাদের একটা ওয়ে বা একটা রাস্তা। কিন্তু যেহেতু আমাদের এখানে কাজ হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বল উপস্থিত, সেহেতু আমাদের কাজটা হচ্ছে এটা কি বলতো? মেকানিক্যাল ওয়ে। মেকানিক্যাল ওয়ে কিসের জন্য? ট্রান্সফর্ম হওয়ার জন্য। কি ট্রান্সফর্ম হওয়ার জন্য? এনার্জি ট্রান্সফর্ম হওয়ার জন্য। ব্যাপারটা মনে বুঝতে পারছো। এবার যদি তোমাকে আমি বলি যে তুমি একটু বলো তো আমাকে, নন মেকানিক্যাল ওয়ে এমন কোনো কি ওয়ে আছে যেটা নন মেকানিক্যাল? কিসের জন্য? ট্রান্সফর্ম হওয়ার জন্য। কি ট্রান্সফর্ম হওয়ার জন্য? এনার্জি ট্রান্সফর্ম হওয়ার জন্য। তুমি অনায়াসে বলে দিবা যে ভাইয়া আমরা জানি তাপ কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা কি বলতো? থিটা। তার মানে এখান থেকে তুমি বলবা যে ভাইয়া তাপটা হচ্ছে এক প্রকার শক্তি, তাপটা হচ্ছে এক প্রকার কি বলতো? শক্তি। কেমন শক্তি এটা? যে তাপটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি। কেমন এনার্জি? তাপটা আসলে নির্দেশিত করে যে শক্তি যে রূপান্তর হবে কোন প্রসেসে। তাহলে আমি বলতে পারি না যে তাপটা আসলে শক্তি রূপান্তর একটা মাত্র রাস্তা, শক্তি রূপান্তরক একটা কি বলতো? রাস্তা। তাহলে এটা কেমন রাস্তা? যেটা নন মেকানিক্যাল ওয়ে, মানে রাস্তাটা হবে নন মেকানিক্যাল। কেমন মেকানিক্যাল? নন মেকানিক্যাল। কেন নন মেকানিক্যাল? খেয়াল করে দেখো, তাপের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু আমাদের প্রত্যক্ষভাবে বলের প্রেজেন্ট নেই, তার মানে বলের আমাদের উপস্থিতি নেই, যার ফলে আমরা বলতে এনার্জি রূপান্তর হওয়ার জন্য বা এনার্জি ট্রান্সফর্ম হওয়ার জন্য আমাদের একটা ওয়ে, কিন্তু ওই ওয়েটা কেমন ওয়ে বলতো? নন মেকানিক্যাল।
তো আমি আশা করব তোমাদের কাছ থেকে যে আসলে শক্তি রূপান্তরের রাস্তা আমাদের কি হতে পারে এবং রাস্তাগুলো কেমন হতে পারে এবং তার সঙ্গে কাজ এবং তাপ কেমন কেমন ওয়ে মেকানিক্যাল নাকি নন মেকানিক্যাল, এটা নিয়ে মনে হয় তোমাদের কথা থাকলো না, এবং শক্তি আসলে ব্যাপারটা কি এটা নিয়ে মনে হয় কথা থাকলো না। তো আমি এখান থেকে আমাদের সারসংক্ষেপে মনে হয় বলতে পারি যে তাপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি। তাপটা ডিফাইন করে যে আসলে একটা বস্তু থেকে অন্য বস্তু তাপ যে আমাদের চলে যাবে, সেই তাপটা যাওয়ার প্রসেসটা কি, রাস্তাটা কি, তার মানে রাস্তা দেখাই দিবে কে, তাপ। ব্যাপারটা মানে বুঝতে পারছো, তাপটা আসলে কিছু না, তাপটা হচ্ছে আমাদের ওয়ে টু ট্রান্সফর্ম কি বলতো এনার্জি। ওকে, এবং তাপটা হচ্ছে আমাদের একটা নন মেকানিক্যাল ওয়ে। এবার আমরা চলে আসি তাপমাত্রায়। কিসে চলে আসবে বলতো, তাপমাত্রায়। তোমাকে আর একটু কথা বলে রাখি, আমি মনে হয় তাপ থেকে, যেহেতু আমরা তাপ নিয়ে ডিসকাস করতেছি, তাপ থেকে আমরা মনে এতটুকু কথা বলতেই পারি যে আমরা যদি মনে করে নেই যে আমাদের এখানে একটা বস্তু, কি বলতো, আমাদের একটা বস্তু, এবং এই বস্তুতে যতটুকু এনার্জি থাকবে, ভালোভাবে খেয়াল করে দেখো, এই বস্তুতে যতটুকু এনার্জি থাকবে ততটুকু এনার্জি নির্দেশিত করবে কাকে, অবশ্যই কি বলতো, কাকে, তাপকে। ব্যাপারটা মনে বুঝতে পারছো, এই বস্তুতে যতটুকু পরিমাণ এনার্জি থাকবে ততটুকু পরিমাণ এনার্জি নির্দেশিত করবে কাকে, তাপকে। তাহলে আমি বলতে পারি না যে তাপটা হচ্ছে কোনো একটা বস্তুর মাঝে কতটুকু এনার্জি থাকলো তার একটা সম্পর্ক নির্ধারণ করে। তাহলে আমি বলতে পারি না যে কোনো বস্তুতে মোট এনার্জির পরিমাণ এবং তাপ কেমন বলতো, পরস্পর সমানুপাতিক। কেমন পাতিক বলতো, সমানুপাতিক। সুন্দর একটা এমসিকিউ। তো এবার একটু খেয়াল করে দেখি আমরা তাপমাত্রা আসলে এটা কি। তাপমাত্রা আমরা বলি একটা বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা আসলে নির্দেশিত করে একটা বস্তু অন্য একটা বস্তুর সংস্পর্শে থাকলে ওই বস্তু বা অন্য যে বস্তুর সংস্পর্শে থাকলো সেই বস্তুর তাপ আসলে দিবে নাকি নিবে। আসলে কেমনে এটা ফিলিংস দিয়ে কীভাবে বোঝানো যায়, একটু খেয়াল করে দেখো তো। তাপমাত্রা আমরা এভাবে ফিলিংস নেই, কীভাবে আমরা তাপমাত্রাটাকে এভাবে সংজ্ঞায়িত করি যে তাপমাত্রা হচ্ছে আমাদের অ্যাভারেজ, দেখো অ্যাভারেজ এনার্জি, তাপমাত্রা হচ্ছে আমাদের অ্যাভারেজ এনার্জি অফ ইস মলিকুল। ওকে, ইস মলিকুল আমরা মনে করি তাপমাত্রাটা হচ্ছে আমাদের একটা বস্তুর মাঝে অ্যাভারেজ এনার্জি অফ ইস মলিকুল। প্রত্যেকটা মলিকুলের আসলে গড় শক্তি কত, প্রত্যেকটা মলিকুলের গড় শক্তি আসলে নির্দেশ করবে কাকে বলতো, তাপমাত্রাকে। তো ব্যাপারটা মনে বুঝতে পারছো। এবার একটু খেয়াল করে দেখো তো আমরা আসলে তাপমাত্রাটাকে কিভাবে ডিফাইন করবো, যে আসলে এটা তাপমাত্রা, এটা তাপ। একটু তোমাকে এটা উদাহরণ দেওয়ার জন্য আমি একটা কাজ করে ফেলি। কীরকম কাজ, আমি তোমাকে বললাম যে আমরা এখানে দেখো, আমরা এখানে দুটো বস্তু নিলাম, এই তো দুটো বস্তু। ওকে, এই একটা বস্তু আর এই একটা বস্তু। ওকে, আমরা বললাম যে এই বস্তু আছে আমাদের এখানে দুইটা মলিকুল আছে। ওকে, এখানে এ বস্তু, এটা হচ্ছে আমাদের বি বস্তু। ওকে, এ বস্তু বি বস্তু, এখানে এ বস্তুর মলিকুল কটা বলতো, দুইটা। আমি বললাম এ বস্তুর টেম্পারেচার হচ্ছে আমাদের 40 ডিগ্রি কি বলতো, সেলসিয়াস। আর বি বস্তু আছে এখানে মলিকুল আছে আমাদের কটা বলতো, দুইটা। এর টেম্পারেচার আমি মনে করিলাম 20 ডিগ্রি কি বলতো, সেলসিয়াস। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমরা মনে বলতেই পারি যে টেম্পারেচার আমাদের সংজ্ঞাটা কি ছিল, টেম্পারেচারের সংজ্ঞাটা হচ্ছে যে অ্যাভারেজ এনার্জি অফ ইস মলিকুল। তার মানে একটা বস্তুর মাঝে কতগুলো মলিকুল আছে তাদের অ্যাভারেজ এনার্জি, তার মানে গড় শক্তি, কি শক্তি, গড় শক্তি। আরও যদি আমরা প্রত্যক্ষভাবে বলি, এই এনার্জিটা অবশ্যই হবে আমাদের কাইনেটিক এনার্জি। কি এনার্জি, কাইনেটিক এনার্জি, তার মানে গতিশক্তি। তার মানে প্রত্যেকটা অণুর মাঝে গড় গতিশক্তি কত, এইটা নির্দেশ করবে কাকে বলতো, টেম্পারেচারকে। আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো তো, আমরা মনে বলতেই পারি যেহেতু এখানে এই বস্তুর টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস, সেহেতু এই অণুদ্বয়ের, এই দুটো অণু আছে, এই অণুদ্বয়ের গতিশক্তি, গড় গতিশক্তি কেমন, গতিশক্তি, গড় গতিশক্তি কেমন হবে, বেশি হবে। ক্লিয়ার, যেহেতু আমাদের এখানে এ বস্তুতে টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে দুটো মলিকুল আছে, যার ফলে এদের গড় গতিশক্তি হবে বেশি কার তুলনায়, বি এর তুলনায়। কারণ বিতে দুটো মলিকুল আছে, বিতে আমাদের দুটো মলিকুল আছে, কিন্তু বির তাপমাত্রা কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার যদি কোনো একটা প্রসিডিউরে আমি যদি কাজ করে ফেলি, এ এবং বিকে একত্রিত করে ফেলি, তাপীয় সংস্পর্শে নিয়ে আসি। এবার এ এবং বিকে তাপীয় সংস্পর্শে নিয়ে আসলাম, এই যে এ আর এখানে আমাদের বি, এই তো আমাদের বিটা, এই তো বিটা। আমি যদি তাপীয় সংস্পর্শে নিয়ে আসি, তাদেরকে কন্ট্যাক্টে রাখি, সেক্ষেত্রে কেমন হবে, এটা হচ্ছে আমাদের এ, এটা কি বলতো আমাদের বি। এখানে কটা অণু ছিল, দুইটা, এখানে অণু ছিল কত বলতো, দুইটা। আর এই তাপমাত্রা ছিল 40, এর কত বলতো 20। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো তো, যেহেতু এতে তাপমাত্রা বেশি ছিল, সেহেতু এর প্রত্যেকটা মলিকুলের অ্যাভারেজ এনার্জি কেমন ছিল, বেশি ছিল। তার মানে এটার অ্যাভারেজ এনার্জি বেশি কার তুলনায়, বি এর তুলনায়। আচ্ছা আমি যদি এবার এক কাজ করে ফেলি, এই কোনোভাবে এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা আমি আউট করে দিলাম, জাস্ট ফিল নেওয়ার জন্য যে বাস্তবিকভাবে আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা এবার কেমন হবে, ওয়ালটা না থাকলে আমি বলতে পারি না এর গতিশক্তি বেশি, গতিশক্তি বলতে অ্যাভারেজ এনার্জি বেশি। অ্যাভারেজ এনার্জি যদি বেশি, কোনো একটা সময় এই মলিকুলকে ধাক্কা দিবে কিনা,
হ্যাঁ, ধাক্কা তো দিতেই পারে, কারণ সংঘর্ষ তো হবে, কলিশন তো হবে, যারা যেহেতু তারা একত্রিত অবস্থা আছে এবং তাদের মাঝে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তিও আছে। তাহলে আমাদের কি হবে, যে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে এর ধাক্কাটা হবে বেশি কার তুলনায়, এর তুলনায়। তাহলে এর ধাক্কা হবে বেশি, এর ধাক্কা হবে কম, সে তো আমি বলতে পারি না যে এর এনার্জি হবে বেশি, এর এনার্জি হবে কম। তার মানে এর বেশিটার এনার্জি কনভার্ট হয়ে যাবে কাতে বলো তো, কমটার এনার্জিতে। এবং কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা পর্যায়ে এসে দেখবা যে এটাও ধাক্কা মারতেছে একাই। এভাবে ধাক্কা খেতে খেতে কোনো একটা সিচুয়েশনে দেখা যাবে না যে এখানে এই সিস্টেমে আমাদের এ সিস্টেমে বা এ বস্তুতে দুইটা মলিকুল ছিল, যার গতিশক্তি মানটা অথবা যার আমাদের এনার্জির মানটা ছিল ম্যাক্সিমাম কার তুলনায় বলো তো, বি এর তুলনায়। কোনো একটা সিচুয়েশনে দেখা যাবে বা কোনো একটা অবস্থায় দেখা যাবে, কোনো একটা সময় পর দেখা যাবে যে এ এবং বি, অর্থাৎ এখানে চারটা যে মলিকুল আছে, চারটা মলিকুলেরই এনার্জি কেমন হয়ে গেছে, সেম হয়ে গেছে। এটা তো হয়তো স্বাভাবিক। কেন স্বাভাবিক, যে আমার এখানে হাতটা, এই হাতটা এভাবে এভাবে, এই হাতটা আমাদের বেশি এনার্জি আছে, এই হাতটাতে আমার কোনো এনার্জি নেই। কিন্তু কোনো ক্রমে যদি এই কমওয়ালা এনার্জি হাতটা আমার কাছাকাছি আসায়, বেশিওয়ালা হাতের কাছাকাছি, দেখো তো তখন কী হবে আমাদের, এই যে তখন তখন একটু খেয়াল করে দেখো, এই যে কাছাকাছি আসলো, হিট করতেছে। হিট করার সঙ্গে এখানে যে এনার্জি ছিল এটাতে কম, এই হাতে এনার্জি কম, এই হাতে এনার্জি ছিল বেশি। এনার্জি কনভার্ট হবে কোন হাত থেকে কোন হাতে, এই হাত থেকে কোন হাতে বলো তো, এই হাতে। ব্যাপারটা আসলে কিছু না। আর যখন আমরা বলতেছি এনার্জি কনভার্ট হয়ে যাচ্ছে, এর অ্যাভারেজ এনার্জি ছিল বেশি, এর অ্যাভারেজ এনার্জি ছিল কেমন বলতো, কম। কিন্তু এনার্জি যখন কনভার্ট হয়ে যাচ্ছে, তখন আমি বলতে পারি না যে ভাই কোন একটা সিচুয়েশনে দেখা যাবে যে এর অ্যাভারেজ এনার্জি আর এ অ্যাভারেজ এনার্জি কেমন হয়ে যাবে, সমান। তার মানে এ এনার্জি ছেড়ে দিবে আর এ কী করবে বলতো, গ্রহণ করবে। তার মানে বলতে পারি না যে এ বস্তুতে এনার্জি ছেড়ে দেওয়া মানে কি। এনার্জি ছেড়ে দেওয়া মানে কি, আমরা বলি নাই যে এনার্জি ছেড়ে দেওয়া মানে আমরা বলতেছি যে এর অ্যাভারেজ এনার্জি আর এর অ্যাভারেজ যদি কোনোভাবে সমান হয়ে যায়, তার মানে এ ছেড়ে দিবে আর কী করবে বলতো, গ্রহণ করবে। তার মানে বলতে পারি না যে এখানে যখন আমি তাপীয় সংস্পর্শে রাখবো, তখন কোনো একটা সময় এ এর মলিকুলার অ্যাভারেজ এনার্জি এবং বি এর মলিকুলার অ্যাভারেজ এনার্জি কেমন হবে, সেম হবে। তার মানে বি বস্তুতে যে মলিকুল ছিল, সেই মলিকুলগুলো কী করবে, তাপটা শোষণ করবে। তাপটা শোষণ করার ফলে তাদের অ্যাভারেজ এনার্জি কেমন হয়ে যাবে, বেড়ে যাবে। আর অ্যাভারেজ এনার্জি যখন বেড়ে যাবে, তখনই তাদের টেম্পারেচারের মানটা কেমন হয়ে যাবে, বেড়ে যাবে। এই জন্য আমরা বলতেছি যে কোনো দুইটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে তাপীয় সংস্পর্শে রাখলে, সেক্ষেত্রে উচ্চ তাপমাত্রার বস্তুটা তাপটা ছেড়ে দেয় কোন তাপমাত্রার বস্তুতে, নিম্ন তাপমাত্রার বস্তুতে। এবং এই উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ কনভার্ট হয়ে যখন নিম্ন তাপমাত্রার বস্তুতে চলে যায়, তখন আবার নিম্ন তাপমাত্রার বস্তুতে যে পরিমাণ তাপটা থাকে, তাপটা কি হয়ে যায়, বেড়ে যায়। তার মানে অ্যাভারেজ এনার্জি কেমন হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আর যখনই অ্যাভারেজ এনার্জি বেড়ে যাচ্ছে, তখন ওই পুরো বস্তুটারই টেম্পারেচারটা কেমন হয়ে যায় বলো তো, বেড়ে যায়। আমার মনে হয় কথা তোমরা বুঝতে পারছো। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, তোমাকে একটু কথা বলি। কীরকম কথা, আমি মনে করলাম যে এখানে আমাদের একটা বস্তু আছে, এই বস্তুর নাম দিলাম আমি কি বলতো, এ, ওকে। আর এখানে একটা বস্তু আছে, এই বস্তুর নাম দিলাম আমি কি বলতো, বি। এবং মনে করলাম যে এ বস্তুতে আমাদের মলিকুল আছে আমাদের 5টা, 1 2 3 4 5টা। বি বস্তুতে মলিকুল আছে আমাদের 6টা। কটা বলতো, 6টা। এই তো 6টা। আচ্ছা, এবার যদি এমনটা হয় যে এ বস্তুর আমাদের, দেখো এ বস্তুর টেম্পারেচার আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস মনে করে নিলাম, বি বস্তুর টেম্পারেচারও আমাদের কত বলতো, 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি এখান থেকে কি এতটুকু এস্টিমেট করতে পারতেছি না যে এখানে তাপমাত্রা উভয় বস্তুতেই কি বলতো, সমান। তাপমাত্রা সমান হওয়া বলতে এর অ্যাভারেজ এনার্জি, এই বস্তুতে যতগুলো মলিকুল থাকবে তাদের অ্যাভারেজ এনার্জি, এবং এই বস্তুতে যতগুলো মলিকুল থাকবে তাদের অ্যাভারেজ এনার্জি কেমন হবে বলতো, সেম হবে। তার মানে আমাকে যদি বলা হয় যে এখানে আমাদের টোটাল শক্তি, এখানে আমাদের টোটাল তাপ, এখানে আমাদের এই সিস্টেমে টোটাল তাপের মানটা 500 কি বলতো, জুল। আর এই সিস্টেমে বা এই বস্তুতে আমাদের টোটাল শক্তির মানটা হচ্ছে বা টোটাল তাপটা হচ্ছে আমাদের 600 কি বলতো, জুল। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো তো, এখানে 5টা মলিকুলের টোটাল তাপ কত, 500। তাহলে একটার কত হবে, 100 জুল। 100 কি বলতো, জুল। আর এখানে কয়টা মলিকুল আছে, 1 2 3 4 5 6, 6টার টোটাল কত, 600। তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা পৃথক করে কত, বা গড় কত বলো তো আমাদের, 100 করে। তাহলে আমি বলতে পারি না যে ভাইয়া এখান থেকে আমি দেখতে পাচ্ছি যেহেতু তাপমাত্রা দুটো বস্তুরই আমাদের কেমন হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, যার ফলে দুটো বস্তুরই অ্যাভারেজ অনুসমূহের অ্যাভারেজ এনার্জি কেমন হয়ে যাচ্ছে, সমান। আর অ্যাভারেজ এনার্জি যেহেতু সমান হয়ে যাচ্ছে, এই জন্য বলতেছি বস্তু দুটো তাপীয় সমতায় আছে, তার মানে তাপমাত্রা সমান। খেয়াল করে দেখো, এখানে কিন্তু বি বস্তুর কিন্তু আমাদের তাপ এবং এ বস্তুর তাপ, টোটাল তাপ সমান নয় কিন্তু। তাহলে আমরা এখান থেকে এতটুকু কথা বলতে পারি না যে ভাইয়া তাপ সমান না হলেও দুটি বস্তুর মাঝে যদি তাপের ভিন্নতা থাকে, কিন্তু যদি আমাদের তাপমাত্রা সমান হয়, সেক্ষেত্রে কোনোভাবেই বস্তুতে তাপের আদান প্রদান ঘটবে না।
ভালোভাবে খেয়াল করে দেখো, আমি কথাটা আবার রিপিট করি। যদি আমাদের দুইটি বস্তুর তাপের মানটা ভিন্ন ভিন্ন হয়, এখানে যেমন 500, এখানে কত বলতো 600, কিন্তু দুটো বস্তুর আবার কি সমান বলতো, তাপমাত্রা সমান। তাপমাত্রা সমান হওয়া সত্ত্বেও যদি আমাদের তাপটা দুটো বস্তু ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা দুটো বস্তুকে যখন আমরা একত্রিত অবস্থায় রাখবো, সেক্ষেত্রে কোনোভাবেই কিসের আদান প্রদান হবে না, তাপের আদান প্রদান হবে না। কেন তাপের আদান প্রদান হবে না, তুমি বুঝতে পারতেছো। প্রত্যেকটার অ্যাভারেজ এনার্জি কত, এখানেও 100, এখানে কত 100। তাহলে তারা যখন সংযুক্ত অবস্থা মানে অ্যাডজয়েন্ট অবস্থা থাকবে, তখন কি তাপের আদান প্রদান হবে না? কারণ এর শক্তি কেমন, প্রত্যেকটা অনুরেই সমান, শক্তি সেম। তার মানে এখানে শক্তির আসলে আদান প্রদান হওয়া সম্ভব না। আর শক্তির যেহেতু আদান প্রদান হওয়া সম্ভব না, সেহেতু এখানে টেম্পারেচারের পরিবর্তন হওয়া সম্ভব না। ব্যাপারটা আমরা বুঝতে পারছো। তো আমরা এখান থেকে এতটুকু কথা বলতেই পারি, তোমাদের মেডিকেল কলেজে, বিভিন্ন মেডিকেল কলেজে তোমাদের ডিএমসি বলো, এখান থেকে কিন্তু একটা সুন্দর একটা এমসিকিউ চলে আসে যে সাপোজ মনে করে নিলাম যে এই বস্তুর তাপমাত্রা, এই হচ্ছে আমাদের এই বস্তুর তাপমাত্রা আমাদের এবার দিল যে 50 ডিগ্রি কি বলতো সেলসিয়াস, এবং আমাদের এখানে বলে দিল যে এখানে বি বস্তুর তাপমাত্রা হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস, এবং তোমাকে বলা আছে যে এই বস্তুর আমাদের টোটাল তাপ হচ্ছে আমাদের 600 জুল, এবং বি বস্তুর টোটাল তাপ হচ্ছে আমাদের 1000 কি বলতো জুল। এখন বলো তো বস্তুদ্বয়কে যদি আমি তাপীয় সংস্পর্শে রাখি, তাহলে তাপটা কোথা থেকে কোথায় যাবে, বা কার তাপমাত্রা হারবে, কার তাপমাত্রা বাড়বে? যেহেতু তাপমাত্রা সমান, সেহেতু তাপমাত্রা কমা অথবা বাড়া প্রশ্নই আসে না। কিন্তু এখানে কি সমান নয়, তাপটা সমান নয়। এখানে 600, এখানে কত বলতো 1000। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে 600 দ্বারা বোঝাচ্ছে যে এখানে এই সিস্টেমের বা এই বস্তুর টোটাল এনার্জি, ওকে, অণুসমূহের টোটাল এনার্জি। কিন্তু আমার টেম্পারেচার নির্দেশ করে যে এখানে যদি একটা মলিকুল থাকে, তাহলে একটা মলিকুলের যত এনার্জি হবে, অ্যাভারেজ এনার্জি যত হবে, এখানকারও একটা মলিকুলের অ্যাভারেজ এনার্জি কেমন হবে, সেম। তো ব্যাপারটা আমরা বুঝতে পারছো। তো এখানে তাপের ভিন্নতা থাকা সত্ত্বেও তাপমাত্রা সমান হওয়ার কারণে কোনোভাবেই কিন্তু যদি বস্তুদ্বয় আমাদের সংস্পর্শে থাকে, সেক্ষেত্রে কোনো বস্তুতেই তাপের আদান প্রদান সম্ভব হবে না। ব্যাপারটা আমরা বুঝতে পারছো। তো আমরা মনে হয় এখান থেকে আরও একটা কথা বলতে পারি, সুন্দর একটা কথা বলতে পারি। কীরকম কথা, যে ভাইয়া কোনো বস্তু যখন তাপ গ্রহণ করবে, অর্থাৎ কোনো বস্তু যখন তাপ শোষণ করবে অথবা তাপটা ছেড়ে দিবে, কেবলমাত্র তখনই তাপমাত্রার পরিবর্তন হবে। ওকে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আসলে তাপটা আসলে কি হওয়া উচিত, তাপটা হওয়া উচিত আমাদের কারণ। তাপটা কি আমাদের হওয়া উচিত বলতো, কারণ। আর তাপের তারতম্যের কারণে প্রত্যেকটা মলিকুলে আমাদের অ্যাভারেজ এনার্জির তারতম্যের কারণে সেক্ষেত্রে আমাদের পরিবর্তন হচ্ছে। কার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে তাপমাত্রাটা ডিপেন্ড করতেছে কার উপর, তাপের উপর। এই জন্য তাপটাকে বলতেছি আমরা কারণ, আর তাপমাত্রাটাকে বলতেছি আমরা কি বলতো, তাপমাত্রাটাকে আমি বলতেছি কি বলতো ফল। তো আমি এখন আশা করব তোমাদের তাপ এবং তাপমাত্রা নিয়ে আসলে কোনো প্রকার কনফিউশন থাকবে না। আর কারণ কেন, ফলাফল কেন, এটা নিয়েও মনে কোনো পরিমাণ কনফিউশন থাকবে না। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে সামনের এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।